আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ন লিগ্যাল শো। প্রিয় দর্শক, বরাবরের মতো আমরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমি সাথে আছি সলিসিটর ফারজানা এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের টপিক সিভিল লিটিগেশন অ্যান্ড চ্যারিটি ল। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। একটি ডিসক্লেমার, এই অনুষ্ঠানে আমরা যা কিছু আলোচনা করি সেটা একটি জেনারিক আলোচনা, সেটা একটি জেনারেল অ্যাডভাইসের মতো। আপনাদের কোনো স্পেসিফিক অ্যাডভাইস প্রয়োজন হলে অবশ্যই আপনারা কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে পরামর্শ করে নেবেন। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে আমার অতিথির সাথে। আমার সাথে আছেন সলিসিটর খালেদ মুঈদ। ওয়েলকাম টু মাই শো ভাইয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং ইন। শুরুতেই বলছিলাম যে আমরা আজকে সিভিল কমার্শিয়াল লিটিগেশন আর চ্যারিটি ল নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ দুই রকম দুটো এরিয়া, বাট ওই সিভিল লিটিগেশন নিয়ে বা কমার্শিয়াল লিটিগেশন নিয়ে আমাদের মধ্যে যে ক্লায়েন্টরা যখন আসে তার একটু টেন্স থাকে যে আসলে এত লিগ্যাল টার্ম ওরা একসাথে পরিচিত হয় যে ওরা আসলে কনফিউজড হয়ে যায়। ক্লেইম, পার্টিকুলার্স অফ ক্লেইম, আপনার ডিফেন্স, অ্যাকনলেজমেন্ট, এটা সেটা অনেক কিছু মিলিয়ে। তা আপনি যদি আজকে আমাদের যে দর্শক যারা দেখছেন তাদেরকে একটু এডুকেট করেন আসলে জিনিসটা কি, কিভাবে শুরু হয়, কোথায় কোথায় তাদেরকে একটু সতর্ক হতে হবে বা কি কি করতে হবে, প্লিজ। হ্যাঁ, আসলে লিটিগেশনটা হচ্ছে গিয়ে এখানে there is a body of rules, civil procedure rules, যেটা হচ্ছে those rules they govern the entire process of litigation. ওই রুলসে বলা আছে যে লিটিগেশন শুড বি দ্য মিনস অফ লাস্ট রিসোর্ট, মানে কোর্টে যেতে হবে একদম যদি অন্য কোনোভাবে এই যে ডিসপিউট এটা নিষ্পত্তি যদি সম্ভব না হয়। সুতরাং আপনি যেটা বলেছেন পার্টিকুলার্স অফ ক্লেইম, ডিফেন্স, কাউন্টার ক্লেইম, এগুলো আসার পূর্বে এখানে অনেক কাজ বাকি আছে। সেটা হচ্ছে যে যিনি সলিসিটার অথবা লিটিগেন্ট ইন পার্সন, তার উচিত হবে যে অপর পক্ষর সাথে কিভাবে কোর্টে যাওয়ার আগে এটা নিষ্পত্তি করা যায়। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোর্টে যাওয়াটা কিন্তু অনেক বড় রিস্কি ব্যাপার। নট অনলি যে অনেক সময়ের ব্যাপার, কারণ একটা ট্রায়াল ডেট পেতে অনেক সময় 1.5 বছর 2 বছরের মতো সময় লেগে যায়, কমও হতে পারে ডিপেন্ডিং অন মানে কোর্টের যে কেস লোড। এটা হচ্ছে গিয়ে একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে কস্ট হচ্ছে অনেক বেশি তখন হয়ে যাবে, সলিসিটার ফিজ, ব্যারিস্টার ফিজ দিতে দিতে। এবং আরেকটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে যে কেসে যদি যিনি কেস করছেন যদি সাকসেসফুল না হন, তাহলে দেখা গেছে যে অপর পক্ষের যে টোটাল কস্ট অথবা একটা অংশ তাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে যে একজন সলিসিটারের কাছে গিয়ে পুরো বিষয়টা তুলে ধরা, এবং there is something called letter before action, হ্যাঁ, অথবা আমাদের বাংলাদেশে অনেক সময় বলে যে লিগ্যাল নোটিস, যেটা লিগ্যাল নোটিসটাই হচ্ছে লেটার বিফোর অ্যাকশন। এই ডকুমেন্টটা হচ্ছে গিয়ে হয়তোবা দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, কারণ এখানে সলিসিটার হোক অথবা নিজেই যদি কেস পরিচালনা করতে চান লিটিগেন্ট ইন পার্সন, আমি বলবো না যে সবসময় সলিসিটারের কাছে যেতে হবে। অনেক সময় অনেকের হয়তোবা সেই কনফিডেন্স আছে, সে নিজেই কেসটা হ্যান্ডেল করতে পারে। বাট লেটস সে যে সলিসিটার কাছে গেল, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল ক্রোনোলজি, এবং এই ক্ষেত্রে টু মিনিমাইজ দ্য কস্ট এগেন, হ্যাঁ, আপনি যদি সকল ডকুমেন্টসগুলো একটা ডেট অর্ডার মোতাবেক নিয়ে যান, অথবা ক্রোনোলজিটা যদি সলিসিটারকে আপনি দিয়ে দেন যে স্টার্টিং ফ্রম দ্য আর্লিয়েস্ট, যে অমুক তারিখে চুক্তি হয়েছে, অমুক তারিখে ব্রিজ হয়েছে, মানে একটা এক্সাম্পল দিলাম, এগুলো দেওয়ার পরে তখন সলিসিটার উইল পুট টুগেদার দিস লেটার বিফোর অ্যাকশন, লিগ্যাল নোটিস। ওই লেটার বিফোর অ্যাকশানেই লেখা থাকবে, ইট উইল ইনভাইট দি আদার সাইড, অপর পক্ষকে বলা হবে যে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ক্লেম, আমরা এত টাকা ক্লেম করছি, বাট আমরা চাচ্ছি যে যদি কোনো উপায়ে উই ক্যান হ্যাভ অ্যান আউট অফ কোর্ট সেটেলমেন্ট, অথবা অ্যামিকেবলি যদি এটা রিজলভ করা যায়, দেন দে শুড ইনভাইট। অনেক সময় সলিসিটার টু সলিসিটার নেগোসিয়েশনের মাধ্যমে, টেলিফোন ডিসকাশনের মাধ্যমে হয়তো বা এটা রিজলভ করা সম্ভব। তাহলে কি হলো যে ম্যাটারটা এখানেই নিষ্পত্তি হয়ে গেল, ডিসপিউট, কোর্টে যেতে হলো না। অনেক সময় হয়তো বা মিডিয়েশন অ্যাটেম্প্ট করা যেতে পারে। মিডিয়েশন হচ্ছে যে উভয় পক্ষ মিলে
একজন মিডিয়েটর নিয়োগ দিবে। সেই মিডিয়েটরের ভূমিকাটা হবে লাইক এ রেফারি ইন এ ফুটবল ম্যাচ অথবা আম্পায়ার ইন এ ক্রিকেট ম্যাচ। রেফারি বা আম্পায়ার যেরকম বলে দুই পার্টিকে ইয়ে করার জন্য বা দুই পার্টিকে অ্যাকচুয়াল নেগোসিয়েশন করে এটা নিষ্পত্তি করতে হবে। তো এগুলো বিভিন্ন ওয়ে আছে যে যার মাধ্যমে কেসটা আর্লি সেটেল করা সম্ভব, মানে কোর্টে যাওয়ার আগ পর্যন্ত। মানে সকল কিছু অ্যাটেম্প্ট নেওয়ার পরেও যদি ডিসপিউটটা নিষ্পত্তি করা সম্ভব না হয়, রিজলভ করা সম্ভব না হয়, তখন গিয়ে কোর্টে যেতে হবে এবং কোর্টে জানতে চাইবে যে হ্যাভ ইউ সার্ভড, ডিড ইউ সার্ভ, যিনি ক্লেইমেন্ট, যিনি ক্লেইমটা নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করা হবে যে ডিড ইউ কমপ্লাই উইথ দ্য প্রি অ্যাকশন প্রোটোকল। প্রি অ্যাকশন প্রোটোকলটাই হলো ডিড ইউ সার্ভ এ লেটার বিফোর অ্যাকশন, লেটার বিফোর অ্যাকশনটাকে সার্ভ করা হয়েছে কিনা অপর পক্ষের কাছে, এবং ডিড ইউ অ্যাটেম্পট ADR, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তুমি কি এটা করেছো কিনা, হাউ টু রিজলভ দ্য ডিসপিউট বিফোর কামিং টু কোর্ট। কারণ হচ্ছে আপনি তো আদার সাইডকে সুযোগ দিতে হবে। তাহলে এই যে দুটো কথা বললেন, লেটার বিফোর ক্লেম, যে প্রি অ্যাকশন প্রোটোকল বা এডিআর এর কথা, এটা কি ফার্স্ট হিয়ারিং এ হবে না হিয়ারিং এর আগে এটা কোর্ট মানে এটা পেপারে জিজ্ঞেস করবে? কোর্টে কেসটা তোলার আগেই এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এটা কেন করতে হবে? কারণ হচ্ছে আমরা অনেক সময় যে দুই পার্টির মধ্যে কোনো একটা বিরোধ, কোনো একটা ডিসপুট চলছে, দেখা গেছে একজন আরেকজনকে হুমকি দিচ্ছে আমি তোকে কোর্টে নিব, হ্যাঁ আমি তোকে কোর্টে নিয়ে ছাড়বো। আসলে কিন্তু কোর্টে যাওয়ার পূর্বে কোর্ট দেখতে চাইবে যে আপনি কি আপনার ক্লেইম, আপনার অ্যালিগেশন, আপনি কি অপর সাইডের কাছে সেটা তুলে ধরেছেন কিনা। ডাজ দি আদার সাইড নো হোয়াট ইউ আর ক্লেমিং এগেইনস্ট দেম। জাস্ট কোর্টে নিয়ে গেলেন, এটা সম্ভব না। কারণ ইউ হ্যাভ টু গিভ দি আদার সাইড অ্যান অপরচুনিটি। তাদেরকে একটা ইউজুয়ালি 3 to 4 উইকস আপনি তাকে সুযোগ দিতে হবে। আপনার লেটার বিফোর অ্যাকশনে উল্লেখ থাকবে যে এটা হচ্ছে আমার ক্লেইম, আপনার যিনি ক্লেইমেন্ট তার সলিসিটার আদার সাইডকে বলবে যে দিস ইজ মাই ক্লেইম, ইউ হ্যাভ 14 days টু অ্যাকনলেজ, আমাদের লেটারটা তুমি অ্যাকনলেজ করো উইদিন 14 days, উইদিন 21 days, অথবা ইফ ইট ইজ আ ভেরি কমপ্লেক্স কেস ইট কুড মেবি দে নিড লঙ্গার টাইম। আদার সাইডকে একটা সুযোগ দিতে হবে টু এঙ্গেজ উইথ দ্য প্রসেস, টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দে মে হ্যাভ এ ডিফেন্স। আপনি যে কোর্টে চলে গেলেন অনেক একটা বিশাল ক্লেম নিয়ে, কিন্তু ইউ হ্যাভেন ওয়েটেড, আপনি অপেক্ষা করলেন না যে আদার সাইডের তাদের ভার্সন কি, তাদের ন্যারেটিভ কি, তাদের কেসটা কি, এটা জানার পরে দেন ইউ শুড গো টু কোর্ট। কারণ হয়তোবা দেখা গেছে যে ক্লায়েন্ট আপনাকে যেটা বলছে, আমাদের বেলায় যেটা হয় যে তারা শুধু তাদের পক্ষটাই বলতেছে, একপাক্ষিক, মানে অপর সাইডের যে ডিফেন্স বা তাদের কি বলা থাকতে পারে, তাদের কি কেস, সেটা বলছে না আপনাকে। সো দেন আপনি যদি তার কথা শুনেই কোর্টে চলে গেলেন, দেন ইউ হ্যাভ অনলি put one side of the story. Usually in dispute there is always two sides to every story. তো যার কারণে হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন যে লেটার বিফোর অ্যাকশন, এটা হচ্ছে বিফোর ইভেন স্টার্টিং লিটিগেশন, মানে কোর্টে যাওয়ার পূর্বে আপনাকে এটা করতে হবে। সেকেন্ডলি আপনি তাদেরকে অপর সাইডকে বলতে হবে যে ক্যান উই রিজলভ দিস অ্যামিকেবলি। হ্যাঁ, যদি না এটা অ্যামিকেবলি রিজলভ করা সম্ভব যদি না হয়, দেন you go to court and you file your claim. আপনি কোর্টে তখন ফাইল করলেন whatever the dispute, সেটা কাউন্টি কোর্টে হতে পারে, হাই কোর্টে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি, দ্য সাইজ অফ দ্য ডিসপিউট, সেটা সলিসিটার বলে দেবে যে কোন কোর্টে আপনার কেসটা ফাইল করতে হবে। মানে কোর্ট কখন জানতে চাইবে যে হ্যাভ ইউ কমপ্লাইড উইথ দ্য প্রি অ্যাকশন প্রোটোকল, এটা কোর্ট শুরুতে জানতে চাইবে। হ্যাঁ, আমাদের একজন কলার আছেন লাইনে, আমরা নিয়ে কলটা হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক। একটু লাউডলি বলবেন প্লিজ। শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দর্শক, আপনি যদি একটু টিভির সাউন্ডটা কমিয়ে আমাদের সাথে কথা বলতেন তাহলে আমাদের পক্ষে শোনাটা সম্ভব হতো। ওকে, আমরা আমি কলারদের উদ্দেশ্যে বলবো তাদেরকে যদি টিভির ভলিউমটা একদম অফ করে, কারণ there is a delay of a few seconds. ওই আরেকটা কল এসেছে। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার লিটিগেশন সম্বন্ধে একটা কোয়েশ্চন। আমার মেয়ে কেয়ার কোম্পানিতে কাম করতা, তো কাম ছাড়িয়ে চলতাম প্রায় 60,000 পর্যন্ত
পয়সা রয়েছে এমপ্লয়ারের কাছে, লিমিটেড কোম্পানি। তখন তাই সলিসিটার দরিয়া তারারে রিয়াকশন প্রটোকল দিছে। আর তাই যেদিন ইমেইল দিছে কোম্পানির ডাইরেক্টরে, ওই আগের দিন তাই অ্যাকাউন্টও £1,500 হয়েছে। তাই এটা দেখছেন না, তাই অ্যাকাউন্ট আইসে করিয়া ও আগের দিন যাই দিয়েছে। আর তাই তারা ইমেইলও 14 দিনের ডেট তারা জানাইতে লাগি। তারা 14 দিনের কোনটা জানাইছেন না, নিয়ারলি 4 উইকস হয়ে গেছে, তারা কিন্তু জানাইছেন না। আর ওই যে ফ্রি অ্যাকশন দিবার আগের দিন যে পয়সা আইছে 1500, কি লাগে তা করা বা ওলা থাকতো না, চেঞ্জ করে আটবার তারা লেটার দিতে। ওটা একটা কই জানে প্লিজ। আচ্ছা, সো দিস ইজ আ কোয়েশ্চেন। উনি জিজ্ঞাসা করছেন হচ্ছে এমপ্লয়মেন্ট ল ক্লেম, হ্যাঁ, আনপেইড ওয়েজেস। আনপেইড ওয়েজেসের জন্য একটা স্পেসিফিক ক্লেম ফর্ম আছে, যেটা হয়তো বা গুগল সার্চ দিলে পাওয়া যাবে, অথবা উনি যেহেতু অলরেডি সলিসিটরের কাছে গিয়েছেন, সলিসিটর সেটা ওনাকে বলতে পারবে যে কোন ক্লেম ফর্মটা জমা দিতে হবে। অলরেডি সলিসিটর প্রি অ্যাকশন প্রোটোকল জমা দিয়েছে, মানে যিনি ফর্মার যে এমপ্লয়ার, ওনার মেয়ে কিছু টাকা পাওনা আছে এবং এমপ্লয়ারকে অলরেডি নোটিশ পাঠানো হয়েছে। আমি যতদূর বুঝতে পেরেছি, সাউন্ডটা ক্লিয়ার ছিল না, যে এমপ্লয়ার ইজ নট এনগেজিং, মানে রেসপন্স করছে না বা অফার করছে না পে করার। এই ক্ষেত্রে নেক্সট স্টেপ হচ্ছে যে ক্লেম ফর্মটা জমা দেওয়া, অ্যান্ড ইট ইজ এ স্পেসিফিক ক্লেম ফর্ম ফর আনপেইড ওয়েজেস। ওটা জমা দেওয়ার পরে দেন দের ইজ এ স্টিল অ্যান অপরচুনিটি, সুযোগ আছে যে সলিসিটর, ইফ দ্য সলিসিটর ইজ স্টিল রিপ্রেজেন্টিং, ওনাদের যদি সলিসিটর ওনাদেরকে এখনও রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে হচ্ছে এমপ্লয়ারকে ক্লেম ফর্ম দিয়ে বলতে হবে যে আমরা অলরেডি ক্লেম জমা দিয়েছি, এটা যদি আমরা শেষ পর্যন্ত যাই তাহলে আমাদের যে কস্ট সেগুলো অ্যাড হবে, বাট তুমি চাইলে এখন তুমি পে অফ করতে পারো, যেটা ওয়েজেস যেটা বকেয়া আছে, ইউ শুড পে ইট অফ নাও। আর যদি এমপ্লয়ার তখনও যদি এঙ্গেজ না করে, দেন দে শুড ওয়েট ফর দ্য হিয়ারিং ডেট। কোর্ট থেকে, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল থেকে একটা হিয়ারিং ডেট দেওয়া হবে। সেদিন সলিসিটর বলে দেবে যদি কোনো ব্যারিস্টারের প্রয়োজন হয়, ব্যারিস্টার নিয়োগ দিয়ে তখন ওই হিয়ারিংয়ে ওনাদের কেসটা প্রেজেন্ট করতে হবে। এমপ্লয়ারের যদি পাল্টা কোনো, ইফ দে হ্যাভ সাম পয়েন্টস অফ ডিসপিউট, এর মধ্যে হয়তো বা তারা সেটা বলবে যে উই আর ডিসপিউটিং দি অ্যামাউন্ট, ওনারা যত টাকা ক্লেম করছে যে অ্যাকচুয়ালি দি অ্যামাউন্ট দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং আনপেইড ইজ নট অ্যাজ মাচ অ্যাজ £4,000 মতো বলেছে, অথবা লেস, হোয়াট এভার ইট ইজ, কোর্ট সেটা নিষ্পত্তি করবে এবং কোর্ট অর্ডার দিবে যে ইউ হ্যাভ টু পে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরও একজন কলার লাইনে আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। এবার ফোন করছি, আগে যে করছিলাম ক্লেমের কথা, আমার অনেক একটা আনসার বাকি রয়ে গেছে। ওই যে £1,500 দিছে ওই অ্যাপ্লিকেশন চালার আগে দিনটা কিটা করা। আর এই যে কোম্পানি যে লিমিটেড কোম্পানি, এটা যদি কোর্টে আমার মেয়ের পক্ষে জাজমেন্ট দেন, এই পয়সাটা রিকভার করা যাবে না, কারণ কোম্পানির এসেট বেশি কিছু নাই। কোম্পানির কোনো এসেট নাই। £1,500 কথাটা কি বলেছে যে অলরেডি £1,500 আউটস্ট্যান্ডিং আছে, তাই তো বললেন দর্শক? না, £1,500 এমপ্লয়ারে পে করছে যেদিন আমার মেয়ে তার সিটি দেয়, এর আগর রাইট মেয়েটা দেখে নাই ব্যাংকে। ও আচ্ছা, আপনার মেয়ে দেখেনি যে £1,500 অলরেডি পেমেন্ট করা হয়েছে? জি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে অ্যামাউন্টটা ক্লেম করছেন ওইটা একটু অ্যাডজাস্ট করে তাদেরকে বলতে হবে যে আমরা £1,500 পেয়েছি, বাকিটা আমরা এখনো ক্লেম করছি। আচ্ছা, আর এই যে এটা যে হোল্ডিং কোম্পানি, এটা তো কোম্পানি তো অ্যাসেট নাই। না, যদি এটা লিমিটেড কোম্পানি হয়ে থাকে, হোল্ডিং কোম্পানি যেটাই হোক, আপনাকে আপনার মেয়ের যে এমপ্লয়ার, যে কোম্পানি, ওই কোম্পানির এগেইনস্টে ক্লেমটা আনতে হবে। কোম্পানির তো অ্যাসেট নাই, কোনো অ্যাসেট নাই। আচ্ছা, কোম্পানির যদি কোনো অ্যাসেট না থেকে থাকে, তখন সেটা আপনার সলিসিটর থেকে ফার্দার অ্যাডভাইস নিতে হবে। কোম্পানির অ্যাসেট নাই এটা আপনি কিভাবে বুঝেছেন? কোম্পানি হাউসে দেখছি। কোম্পানি হাউসে দেখতেছেন, বাট এনিওয়ে আপনাকে আগে তো জাজমেন্টটা হাতে পেতে হবে, তারপরে তাদের কি অ্যাসেট আছে কি নেই, তারা কি এটা পেমেন্ট করবে কি না করবে, এটা তখন দেখা যাবে। কারণ যদি কোম্পানি টোটালি ইনসলভেন্ট হয়ে থাকে, যে কোম্পানির টোটালি কোনো অ্যাসেট নাই, পয়সা কড়ি নাই,
বা ইটস নট ট্রেডিং, সেক্ষেত্রে ইট উইল গো ইনটু ইনসলভেন্সি। হ্যাঁ, যদি ইনসলভেন্ট হয়ে থাকে তখন there will be a liquidator, there will be administrator, তখন you will have a claim against the company in liquidation. বাট আশা করি যেহেতু অ্যামাউন্টটা অনেক অল্প, 1500 পাউন্ড অলরেডি পেমেন্ট হয়েছে, বাকি হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড 2500-এর মতো বাকি আছে, দের ইজ এ গুড পসিবিলিটি ইনশাআল্লাহ যে তারা পেমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব চমৎকার করে বলেছেন যে আসলে এর মাধ্যমে আর যাদের এমপ্লয়মেন্ট ইস্যু আছে ওরাও একটা ক্লিয়ার পিকচার পাবে যে আসলে অ্যাকচুয়ালি কী করতে হবে, ক্লেমটা কোথায় জমা দিতে হবে এবং পরবর্তী স্টেপসগুলো কী কী। আর এর আগে আমরা কথা বলছিলাম, দর্শক ফোন করার আগে আমরা কথা বলছিলাম যে এই যে কোর্ট জিজ্ঞেস করবে যে প্রি অ্যাকশন লেটার সার্ভ হয়েছিল কিনা, বা যে ডেডলাইন ছিল ওই ডেডলাইন ক্রস করে তারপর এরিয়ারে ওরা গিয়েছিল কিনা, এই সমস্ত কিছু যখন কেউ যদি ফলো না করে কনসিকোয়েন্সটা আসলে কি? হ্যাঁ, সো দ্যার ইজ এ কনসিকোয়েন্স। কেউ যদি প্রি অ্যাকশন প্রোটোকল, যেটা একটু আগে আমাদের কলার বলেছেন, দে ফলো দ্য প্রি অ্যাকশন প্রোটোকল, সেটা হচ্ছে আদার সাইড এনি ডিসপিউট। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ভিউয়ারদের জানা দরকার সেটা হচ্ছে হোয়াট এভার ক্লেম ইউ হ্যাভ, হোয়াট এভার অ্যালিগেশন কারো বিরুদ্ধে, কোনো কোম্পানির বিরুদ্ধে, কোনো ইন্ডিভিজুয়াল, কোনো একজন মানুষের বিরুদ্ধে, আপনি কোর্টে যাওয়ার পূর্বে এটাকে আপনি ইন অ্যাজ মাচ ডিটেল আপনি এটা তাদেরকে জানাতে হবে, তাদেরকে অবগত করতে হবে। যদি কোনো আপনার ডকুমেন্টেশন থাকে যে প্রুফ যে ইউ ও মি, লেটস সে আপনি একজনের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনলেন যে সে তার কাছ থেকে আপনি 70,000 পাউন্ড পাবেন, কিভাবে পাবেন, তারপরে হচ্ছে কি ডকুমেন্টেশন আছে, এটা আপনি তাকে দিতে হবে। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন আপনি যদি এই প্রসেসটা ফলো না করেন, আপনি যদি আদার সাইডকে কোনো সুযোগ না দিয়েই কোর্টে চলে যান, দেন ওয়ান পসিবল কনসিকোয়েন্স সেটা হচ্ছে যে ইভেন ইফ ইউ উইন, আপনি জেতার পরেও নর্মালি নিয়ম হচ্ছে আপনি একজন পার্টির বিরুদ্ধে কেস করেছেন, আপনি কোর্টে জিতেছেন, তখন নট অনলি উইল দে বি অর্ডার, তাদেরকে কোর্ট অর্ডার করবে যে যেটা পাওনা সেটা দাও প্লাস পে দেয়ার লিগ্যাল কস্টস। আদার সাইডের, হ্যাঁ, আদার সাইড লুজিং পার্টি। তো উইনিং পার্টি উইল গেট হোয়াট এভার দে হ্যাভ sued the other party for, যাদের বিরুদ্ধে কেস করেছে। লেটস ইউজ দ্য 70,000 এক্সাম্পল। লেটস সে দ্য ক্লেমেন্ট হচ্ছে ডিফেন্ডেন্টের এগেইনস্টে 70,000 পাউন্ডের একটা ক্লেম করেছে এবং সে ক্লেমে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, সাকসেসফুল হওয়ার পরে তখন কোর্ট সাধারণত যিনি সাকসেসফুল হয়েছে ওনাকে বলবে যে ইউ স্পেন্ড 20,000 ইন লিগ্যাল কস্টস, সলিসিটার ফিজ, ব্যারিস্টার ফিজ, কোর্ট ফিজ। সাধারণত 70% কোর্ট বলবে যে লুজিং পার্টিকে বলবে যে ইউ পে হিম, 20,000 কস্ট হয়েছে, অ্যারাউন্ড 70-80%, অনেক সময় 60% ডিপেন্ডিং অন দ্য অ্যাসেসমেন্ট, 14,000-15,000 পাউন্ড লুজিং পার্টিকে বলবে তাকে 70,000 দিতে হবে, আবার 14,000-15,000 পাউন্ড তার লিগ্যাল কস্ট দিতে হবে। বাট কনসিকোয়েন্স নাও, যিনি ক্লেইমেন্ট উনি হচ্ছে কোনো প্রকার নোটিশ সার্ভ না করেই কোর্টে চলে আসছে, তখন জাজ বলবে যে দ্যাট ইজ আনরিজনেবল, তুমি এই কাজটা ভালো করো নাই, তুমি তাকে সুযোগও দাও নাই, তুমি তার সাথে ADR যেটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, নেগোসিয়েশনের মাধ্যমে অথবা ডিসকাশনের মাধ্যমে, মিডিয়েশনের মাধ্যমে তুমি এটা রিজলভ করতে পারতা, তুমি এটা রিজলভ করো নাই, সুতরাং তোমাকে হচ্ছে তার কস্ট দিতে হবে না। এটা একটা সিভিয়ার কনসিকোয়েন্স, ইউ জাস্ট পে দ্য 70,000, তার কস্ট সে নিজে বেয়ার করবে, এমনও হতে পারে। অথবা বলতে পারে যে you will pay his cost but only 50%, অথবা only 40%, 30%, এরকম একটা কনসিকোয়েন্স হতে পারে। আচ্ছা, এটা ফাইনান্সিয়াল কনসিকোয়েন্স হবে। ফাইনান্সিয়াল কনসিকোয়েন্স, you win the case but when you recover your costs, নিয়ম হচ্ছে যিনি কেসে জিতবে লুজিং পার্টি তার কস্ট পেমেন্ট করবে। নরমালি 60-70% মতো রিকভারি করা যায়। হ্যাঁ, বাট সেক্ষেত্রে কোর্ট বলবে যেহেতু সে প্রি অ্যাকশন প্রোটোকল ফলো করে নাই, সেহেতু সে তার ফুল রিকভারি 70-80% না, আরো কমও হতে পারে, 20-30% হতে পারে, ইভেন 0 হতে পারে। আচ্ছা, এটা তার জন্য একটা ডিসক্রেডিটের বিষয় হয়ে যাবে সেই ক্ষেত্রে। অফ কোর্স। আচ্ছা, এবং আমি তো একদম শুরুতেই বলেছি যে লিটিগেশন শুড বি দ্য মিনস অফ লাস্ট রিসোর্ট। এটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। আগে হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে এটা রেজলিউশন করা যায় কিনা, সালিশের মাধ্যমে করা যায় কিনা। অনেক সময় কমিউনিটিতে আমরা যে সালিশের ইয়েটা আছে, যেটা আমাদের দেশে গ্রাম দেশে সালিশ হয়, অনেক কিছু নিষ্পত্তি হয়ে যায়। কমিউনিটি কোনো লিডারের মাধ্যমে একটুখানি যদি সেটেলমেন্টে আসা যায়, হ্যাঁ, অথবা
যেটা গ্রাম দেশে হচ্ছে আপনার হ্যাঁ, বটতলায় but বসে এখানেও কি এই কালচারটা করা আছে? ইয়েস আচ্ছা, ইয়েস হ্যাঁ। এডিআর এটা সালিশও হচ্ছে ফর্ম অফ তা এডিআর কিন্তু এই সবগুলো তো আবার অনেক প্রসিজারের ভিতর দিয়ে যেতে হয়। যে একজন এডিআর আপনি সিলেক্ট করবেন, সেজন্য দুই পক্ষকে আবার একটা প্রসিজারের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের দেশে যে সালিশ হওয়াটা, সেটা তো যেহেতু দেশ এক, ল্যাঙ্গুয়েজ এক, তাদের পক্ষে ওরা জানে যে কি করতে হবে, হয়তো বা চেয়ারম্যানের কাছে যাবে অথবা মসজিদে কোনো ইমামের কাছে যাবে, বাট এখানে আসলে ওয়েটা কি? নো দিস অ্যাকচুয়ালি এটা উভয় পক্ষের ফ্রিডম এবং উভয় পক্ষ যদি ডিসাইড করে যে আমরা ইমামের কাছে যাব, আমাদের কেসটা তুলে ধরবো, উনি যেটা বলে আমরা সেটা শুনবো, ইট ইজ এন্টায়ারলি আপ টু দেম। এখানে তো কোনো ধরা বাধা নিয়ম নাই। কিন্তু এটা কি ডকুমেন্টেড হতে হবে যে সেই ইমামের কাছে গিয়েছিল? না, ইট ইজ আপ বিটুইন দ্য টু পার্টিস। আচ্ছা, দুই ওটা উভয় যে- পক্ষ যদি এটা মেনে নেয় ইমামের ডিসিশন, অথবা কোনো সমাজের কোনো কমিউনিটি লিডারের কাছে গিয়ে যদি নিষ্পত্তি করে নেয়, তারা যদি এটা মেনে নেয়, অন্য কোনো পার্টির তো এখানে কিছু বলার নেই। বিটুইন টু পার্টিস, ইট ইজ অলওয়েজ বিটুইন টু পার্টিস। শেষ হয়ে গেল। এটা হচ্ছে এখন সালিশে যেতে পারে, এখানেও সালিশ হতে পারে, কোনো কমিউনিটি লিডার অথবা কোনো লোকাল কাউন্সিলর অথবা কোনো বিশেষ ব্যক্তির কাছে গিয়ে যে আমাদের এই ডিসপিউটটা হচ্ছে, এ আমার বক্তব্য, এটা ওনার বক্তব্য, আমরা আপনাকে মুরব্বি মানি, আপনাকে আপনি আমাদের মধ্যে একটা নিষ্পত্তি করে দেন, দ্যাট ইজ পসিবল। এরপরে মিডিয়েশন হচ্ছে এ বিট মোর ফর্মাল, একজন অ্যাক্রেডিটেড মিডিয়েটর যার এক্সপিরিয়েন্স আছে। লেটস গো ব্যাক টু দ্য ফর্মাল এক্সাম্পল। সালিশ হয়তোবা ছোটখাটো ডিসপিউট যেগুলো 2-4 হাজার পাউন্ড, এগুলোতে মনে হয় একজন কমিউনিটি লিডারের কাছে গিয়ে এভাবে নিষ্পত্তি করাটা সম্ভব এবং দুই পক্ষের জন্য সেটা অনেক বেশি ফাইনান্সিয়ালি একটা কস্ট এফেক্টিভ, অনেক কস্ট এফেক্টিভ। নাও লেটস সে দ্য ডিসপিউট অ্যামাউন্ট ইজ হিউজ, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ পাউন্ড এরকম যদি হয়, দেন মেবি গোয়িং টু মানে কমিউনিটি লিডার may not be appropriate, but again it's up to the two individuals, two parties. দুই পার্টি যেটাই চাইবে that is possible. ওনারা যদি বলে ঠিক আছে ইভেন ইট ইজ 3-4-5 লক্ষ পাউন্ডের ডিসপিউট, কিন্তু আমরা ওনাকে অমুক ব্যক্তিকে আমরা আমাদের মিডিয়েটর মানছি, উনি ওনার কাছে গিয়ে আমরা উপস্থাপন করব, উনি যেটা বলবে আমরা সেটা মেনে নিব, এরকম যদি মানসিকতা দুই পার্টির মধ্যে থাকে, দেন এখানে তো তৃতীয় পক্ষের কিছু বলার কোনো সুযোগ নাই। ইটস আপ টু দ্য টু ইন্ডিভিজুয়ালস, দে আর ইন এ ডিসপিউট, তাদের মধ্যে একটা বিরোধ হয়েছে, কোনো একটা বিষয় তাদের মধ্যে ডিসপিউট হয়েছে এবং তারা ডিসাইড করেছে যে দিস ইজ হাউ উই ওয়ান্ট টু রিজলভ ইট। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে কোনো একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্টে আপনার যে টার্মসগুলো থাকে, ওই টার্মসে বলে দেওয়া থাকে যে ইন দি ইভেন্ট অফ এনি ডিসএগ্রিমেন্ট ওরা কার কাছে যাবে, তাই না? সেটা কি এডিআরের ওরা নেবে নাকি সরাসরি কোর্টে যাবে এবং কোন জুরিসডিকশনের কোর্টে যাবে, এটা বলা থাকে। এখন ওই যে কথাটা লেখা থাকে, অনেক সময় দেখা যায় যে যখন কিছু কন্ট্রাক্ট খুব ভালো ড্রাফটিং না হয়ে থাকে, ওই কথাটা যদি মিস হয়ে থাকে, আসলে এটা তো অনেকটা ড্যামেজিং যে পার্টি আপনার সাফার করে। তো এক্ষেত্রে আপনার অ্যাডভাইসটা কি হবে? ইয়েস, কন্ট্রাক্টে যে ডিফল্ট যে জুরিসডিকশন ক্লজ থাকে সেটা হচ্ছে দিস কন্ট্রাক্ট ইজ গভর্নড বাই ইংলিশ ল, এটা একটা কথা অনেক সময় লেখা থাকে ডিফল্ট, অ্যান্ড the English courts will have exclusive jurisdiction over any dispute arising from this contract. That means যদি এই কন্ট্রাক্টের মধ্য থেকে কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে ইংলিশ কোর্টে গিয়ে সেটা নিষ্পত্তি হবে। এটা হচ্ছে ডিফল্ট পজিশন। অনেক কন্ট্রাক্টে পার্টিরা বলে থাকে যে আমরা প্রথমত নেগোসিয়েশনের মাধ্যমে এটা নিষ্পত্তি করব, এবং এটা সেভাবে স্ট্রাকচারালি লেখা থাকে। যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে অমুক পার্টি তার দ্বিতীয় পার্টিকে একটা নোটিশ পাঠাবে, আমরা চেষ্টা করব মানে উইদিন 15 days, উইদিন 30 days দে উইল ট্রাই টু রিজলভ থ্রু নেগোসিয়েশনস, এটা একটা ক্লজ থাকতে পারে। সেকেন্ড থাকতে পারে যদি এই স্টেজে যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা মিডিয়েশনে যাব, উইচ ইজ স্লাইটলি মোর ফর্মাল, কোর্টে না, আমরা মিডিয়েশনে যাব। ইফ মিডিয়েশন ইজ নট সাকসেসফুল দেন ফাইনালি we will go to court. এভাবে স্টেজ বাই স্টেজ থাকতে পারে অনেক কন্ট্রাক্ট, ডিপেন্ডিং অন হোয়াট দ্য পার্টিজ হ্যাভ নেগোশিয়েটেড, তারা কিভাবে কন্ট্রাক্টে নেগোশিয়েট করেছে। এখন কন্ট্রাক্টের মধ্যে এগুলো কিছুই লেখা নাই, নেগোসিয়েশনের কথাও লেখা নাই, মিডিয়েশনের কথাও লেখা নাই, শুধু লেখা আছে কোর্টে যেতে হবে।
আমরা বাকিটা শুনবো ভাইয়া বিরতির পরে। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত আয়ন লিগেল শোতে। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 782। আমার সাথে আছেন সলিসিটর খালিদ মুঈদ। আমরা কথা বলছিলাম সিভিল লিটিগেশন নিয়ে। চলুন আমরা আবার ফিরে যাই আলোচনায়। খালিদ ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন, প্লিজ ক্যারি অন। ইয়েস, আমি বলছিলাম যে কোনো একটা কন্ট্রাক্টে নর্মালি ডিফল্ট ক্লজ লেখা থাকবে যে যদি কোনো বিরোধ হয়, কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে এটা ইংলিশ কোর্টে, মানে কোর্টে এটা নিষ্পত্তি হবে। কোনো কোনো কন্ট্রাক্টে ডিটেইলড ডিসপিউট রেজলিউশন ক্লজ থাকে, যেমন নিগোসিয়েশন হতে পারে ফার্স্ট স্টেপ, সেটা সাকসেসফুল না হলে মিডিয়েশন হতে পারে সেকেন্ড স্টেপ, সেটা সাকসেসফুল না হলে থার্ড স্টেপ হচ্ছে লিটিগেশন, মানে কোর্ট। তো আমি বলছিলাম যদি কন্ট্রাক্টের মধ্যে সেভাবে ডিটেইলড উল্লেখ না থাকে, ভেরি বেসিক ক্লজ যেটা, যে ইংলিশ মানে কোর্টে গিয়ে নিষ্পত্তি হবে, সেক্ষেত্রেও ইট ইজ আপ টু দ্য পার্টিজ, যে দুই পার্টির মধ্যে কন্ট্রাক্টটা হয়েছে, তারা যদি চায় তারা নেগোসিয়েশনের মাধ্যমে এটা নিষ্পত্তি করতে পারবে, যদি লেখা নাও থাকে। যদি লেখা নাও থাকে। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, হ্যাঁ, বিকজ দিস ইজ দ্য ফ্রিডম অফ দ্য পার্টিজ। ইট ইজ দেয়ার ডিসপিউট, এটা তাদের ডিসপিউট, তারা যেভাবে ডিসাইড করে তারা সেইভাবে সেটা নিষ্পত্তি করতে পারবে। যেমন নেগোসিয়েশনটা হচ্ছে অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল। দ্যাট মিনস যে আমি একজন সলিসিটরকে নিয়োগ দিলাম, আদার সাইড একজন সলিসিটর নিয়োগ দিল, দুই সলিসিটর মিলে কথা বলল, হয় থ্রু লেটারের মাধ্যমে বা টেলিফোন কনভারসেশনের মাধ্যমে, যে আমার ক্লায়েন্ট তোমার ক্লায়েন্ট থেকে এটা এটা চাচ্ছে, এটা এটা পেলে। অনেক সময় দেখেন, in order to resolve a dispute amicably, that is often called out of court settlement, যেটাকে বলে out of court settlement-এ দেখা গেছে যে আপনি কোর্টে গিয়ে ট্রায়ালে জিতে আপনি হয়তোবা লেটস সে you would have got 70,000 pound, ঠিক আছে, 70,000 pound। এক্সাম্পলটা আমি ব্রেকের আগে দিয়েছিলাম। বাট when you reach an out of court settlement, maybe you take 50,000, তাহলে প্রশ্ন হলো যে why would you take 50,000 rather than wait for 70,000? There are many different factors, অনেকগুলো কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে আর্লি জিনিসটা সেটেল হয়ে যাচ্ছে, নয়তো আপনাকে 18 মাস থেকে 2 বছর একটা যে স্ট্রেসের মধ্যে যেতে হবে, আপনি এই স্ট্রেস থেকে মুক্তি পাচ্ছেন দীর্ঘ একটা সময়। তারপরে হচ্ছে আপনি যে সলিসিটরকে পে করছেন, তারপরে কোর্ট ফি দিচ্ছেন, ব্যারিস্টারকে পে করছেন, এই পয়সাগুলো তো আপনার পকেট থেকে দিতে হচ্ছে বা আপনাকে লোন নিতে হচ্ছে। হ্যাঁ, এটা হলো, এই পয়সাটা তো সেভ হচ্ছে, এটা তো আপনি খরচ করতে হচ্ছে না। তারপর থার্ড যে ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আপনি কোর্টে গেলেন, ঠিক আছে, ইউ হ্যাভ এ স্ট্রং কেস, আপনার খুবই স্ট্রং কেস আছে, আপনি খুবই কনফিডেন্ট, কিন্তু দেখা গেল যে কোর্টে গিয়ে আপনাকে যে এভিডেন্স দিতে হবে, যে সাক্ষী প্রমাণ দিতে হবে, সেখানে গিয়ে আপনি ভালো পারফর্ম করলেন না, আপনি মানে প্রেশারের মধ্যে পড়ে ভড়কে গেলেন, আপনি আপনার নিজের কেসটাই সঠিকভাবে দিতে পারলেন না, উপস্থাপন করতে পারলেন না, জাজ আপনার কথা বিশ্বাস করলো না। আচ্ছা, এন্ড যেহেতু সিভিল কেসে দ্য স্ট্যান্ডার্ড অফ প্রুফ ইজ 51%, মানে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। ক্রিমিনাল কেসের স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। যদি কোনো আসামি তার সে যে এই ক্রাইমটা করেছে, এটা আপনাকে বিয়ন্ড রিজনেবল কোনো পরিমাণ, মানে শস্যে দানা পরিমাণও সন্দেহ থাকতে পারবে না, যদি থাকে দেন হি উইল বি অ্যাকুইটেড, মানে সে খালাস হবে। এটা হচ্ছে ক্রিমিনাল কেস। অন দি আদার হ্যান্ড সিভিল কেসের স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে অন এ ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, মানে আপনাকে কোর্টকে জাস্ট এতটুকু প্রমাণ করতে হবে যে অন ব্যালেন্স 51% চান্স দ্যাট আই এম টেলিং দ্য ট্রুথ, দেন আই উইল উইন। সো স্ট্যান্ডার্ড অফ, ইউ সি দ্য থ্রেশহোল্ড ইজ লোয়ার দ্যান দ্য ক্রিমিনাল কেস। তো সেখানে আরেকটা
দেয়ারফর একটা থেকে যায়, একটা রিস্ক থেকে যায়। আপনি সেটেল করলেন না, আপনি খুব ঘাটতারাভাবে ইয়েস আমি তাকে কোর্টে যাব, আমি কোর্টে গিয়ে তাকে একটা শিক্ষা দেব, তাহলে কি হলো, আপনাকে 18 মাস 2 বছর এরকম লম্বা সময় স্ট্রেসটা বহন করতে হলো, তারপর সকল কস্ট বহন করতে হলো, তারপর ফাইনালি কোর্টে গিয়ে আপনি ভালো পারফর্ম করলেন না, রিস্ক হলো, আপনি হেরে গেলেন, তখন তো আদার সাইডের কষ্ট আপনাকে দিতে হবে, তখন আমাদের সাইডের কষ্ট আপনাকে দিতে হবে। মানে উল্টো আপনাকে দিয়ে আসতে হচ্ছে, আপনি তো Now, পেলেনই না। so in that context, maybe just taking 50,000 is better than waiting for 70,000. There is another, মনে করেন আপনি একটা স্মল বিজনেস, ঠিক আছে, ইন দ্য স্মল বিজনেস ইউ ডোন্ট হ্যাভ দ্য রিসোর্সেস। হয়তো একজনের একটা বিজনেস, একজন এমপ্লয়ি আছে, ছোট একটা বিজনেস। এখন এই ছোট বিজনেস যদি এই লিটিগেশনটা চালাতে যায় 1.5 বছর 2 বছর ধরে, তার যে এটার পেছনে যে এনার্জিটা স্পেন্ড হচ্ছে, এটা তো সে বিজনেসে যদি ওই এনার্জিটা দেয়, দেখা গেছে তার বিজনেস আরো ভালো করবে। সো সামটাইমস আই উড অ্যাডভাইজ স্পেশালি দ্য স্মল SMEs, যেটাকে বলে স্মল মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস, ইট মে বি ইন দেয়ার ইন্টারেস্ট, এটা হয়তো বা তাদের জন্যই অনেকটা বেনিফিশিয়াল যে তারা যদি কোনোভাবে আর্লি সেটেলমেন্ট করে ফেলে, রাদার দ্যান ওয়েট আমি তাকে কোর্টে নেব, আমি তাকে শিক্ষা দেবো, দেখা গেছে যে ইটস নট পসিবল, এটা সেভাবে হলো না। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর যেগুলো আমি তুলে ধরলাম, যার কারণে দেখা গেছে স্ট্রং কেস নিয়েও কোর্টে গেল বাট জিতে আসতে পারলো না। সো there is also something called a litigation risk. লিটিগেশন রিস্কটা এরকম যে আপনার কেসটা তো আপনি ভালো বুঝেন, ঠিক আছে, nobody knows your case better than you. আপনার কেসটা আপনি ভালো বুঝেন, হয়তোবা আপনার সলিসিটারকে আপনি সেভাবে প্রিপেয়ার করেছেন, সলিসিটার ভালো বোঝে, সলিসিটার হয়তোবা ব্যারিস্টারকে সেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, ব্যারিস্টারও ভালো বোঝে, ঠিক আছে, কিন্তু দ্য রিস্ক ইজ এখন আপনাকে একজন থার্ড পার্টি, দ্যাট ইজ এ জাজ, বিচারকের হাতে আপনার সিদ্ধান্তটা তুলে দিচ্ছেন, ওই বিচারক তো ডিসিশনটা দিতে হবে। এখন কোনো ওয়েতে সামহাও ইন দিস প্রসেস আপনি সলিসিটার, ব্যারিস্টার এভাবে করে, প্লাস আপনি আপনার বিষয়টা খুব সেভাবে ভালোভাবে তুলে ধরতে পারেন নাই, জাজও বুঝে উঠতে পারে নাই, দেন দেয়ার ইজ এ রিস্ক যে আপনি হয়তো জিতবেন না। জাজের পক্ষে তো যেই সাবমিটেড ডকুমেন্টের বাইরে তো আর কোনো কিছু কনসিডার করা সম্ভব হয় না। না, ঠিক আছে, সেটা ফাইন, বাট অনেক সময় দেখা গেছে যে মানে চোর গেলে বুদ্ধি আসে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি মিস করে গেলেন, বা আপনি দেখা গেছে যে বিশেষ করে জাজ উইল ওয়ান্ট টু সি ইউ অন দ্য ডে অফ দ্য ট্রায়াল, আপনাকে ক্রস এক্সামিন করবে, মানে আদার সাইডের ব্যারিস্টার আপনাকে প্রশ্ন করবে, আপনাকে নাস্তানাবুদ করবে, আপনাকে বিভিন্ন রকম লিডিং কোয়েশ্চেন করবে, বলবে যে তুমি তো মিথ্যা কথা বলতেছো, তাই না, এটা তো হয় নাই, তুমি এটা বানোয়াট কথা বলতেছো। তখন দেখা যাবে যে ওই একটা প্রেশারাইজড মোমেন্টে ইউ ডোন্ট পারফর্ম, অথবা ইউ বিকাম নার্ভাস, কারণ এখানকার কোর্টগুলো হচ্ছে পাবলিক, এনিবডি ক্যান ওয়াক ইন, কেস চলছে, যে কোনো কেউ একজন আসতে পারে, অথবা দেখা গেছে যে আপনার আদার সাইড তারা আপনাকে ইন্টিমিডেট করার জন্য, আপনাকে নার্ভাস করার জন্য তারা বিশাল দলবল নিয়ে আসছে, ঠিক আছে, হয়তোবা দেখা গেছে যে আপনি ইয়েতে গ্যালারিতে বসে আছে, কারোর সাথে আপনার হলো মানে আই কন্ট্যাক্ট হলো, যে কোনো কারণে আপনি নার্ভাস হয়ে গেলেন, আপনি বলতে পারলেন না। সো there is a litigation risk. তো আমি বলছি ওভারঅল যে if in some cases it's much more suitable for early resolution and out of court settlement between the parties. Yes. চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা দর্শকদেরকে বলেছিলাম যে আমরা চ্যারিটি ল নিয়ে একটু কথা বলবো, আমাদের হাতে সময় খুব বেশি নেই, যতটুকু সময় আছে আমরা এবার চ্যারিটি লতে যাই। আপনি খুব চমৎকারভাবে বলেছেন, আমি আশা করছি যে দর্শকদের খুব কাজে লাগবে বিষয়টি, কারণ আমরা অহরহই দেখতে পাই যে আমাদের কাছে ক্লায়েন্টরা আসেন যে তাদের কন্ট্রাক্টের এগ্রিমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে আদার সাইডের সাথে, অথবা তারা একটা ইনভয়েস পাঠিয়েছে, সেই ইনভয়েস ওরা করছে না, পে করছে না, দেন অনেকে আসে যে পার্টনার, যে এটাকে কী বলে কোম্পানি লতে যে ওরা পার্টনারশিপ ডিসপিউট হয়, তো এই সমস্যাগুলো কিন্তু আমরা পাই অনেক সময়, তো এই অনুষ্ঠানের মাধ্যমে ওরা উপকৃত হবেন। সো চ্যারিটি ল নিয়ে যদি কথা বলে, তার শুরুতেই আমি জানতে চাইবো আমার দর্শকদের হয়ে যে চ্যারিটি লটা আসলে কি এবং কখন সেটা অ্যাপ্লাই করা হয়। সো চ্যারিটিজ মানে ইউকেতে দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক প্রায় 2 লক্ষ চ্যারিটি আছে। 2 লক্ষ রেজিস্টার্ড, 200,000 approximately, nearly 200,000
registered charities. তো একটা চ্যারিটি যখন এই চ্যারিটিকে এস্টাবলিশ করা হয়, ইট ইজ নট ফর প্রফিট। দ্য মেইন ডিফারেন্স বিটুইন এ চ্যারিটি অ্যান্ড এ কোম্পানি ইজ এ কোম্পানি ইজ ফর প্রফিট। কোম্পানির মূল কাজই হলো প্রফিট জেনারেট করা এবং সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগাভাগি করে নেয়া। এই চ্যারিটি অনেক সময় চ্যারিটি ইজ জাস্ট অ্যাজ লাইক এ কোম্পানি। মানে এই চ্যারিটি একটা কোম্পানি যেরকম একটা দোকান বা একটা অফিস ভাড়া করতে হয়, একটা চ্যারিটিরও একটা অফিস থাকে, অথবা একটা মসজিদ হলে একটা মসজিদের একটা ইয়ে থাকে। একটা কোম্পানিতে যেরকম এমপ্লয়ি থাকে, একটা চ্যারিটিতেও কিন্তু এমপ্লয়ি থাকে। সো ইন এভরি সেন্স a charity is like a company. The only difference is the charity is not generating any profit for anybody. Trustees are there to oversee the activities of the charity. So প্রত্যেক charity by law they have to register with the charity commission. কেন they have to register with the charity commission? It is a legal requirement. কারণ হচ্ছে the charity commission provides the regulatory oversight. মানে রেগুলেশন করে থাকে প্রত্যেক চ্যারিটিকে প্রতি বছর তাদের অ্যাকাউন্ট জমা দিতে হয়, অ্যানুয়াল রিপোর্ট জমা দিতে হয়, তারপরে ট্রাস্টি ইনফরমেশন আপ টু ডেট রাখতে হয়। কেন করতে হয়? কারণ হচ্ছে ডোনাররা যে পে করছে, এনি মেম্বার অফ দ্য পাবলিক ডোনেশন দিচ্ছে, তো তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। তো চ্যারিটি কমিশন হচ্ছে সে অ্যাকাউন্টেবিলিটিটা প্রোভাইড করে থাকে। তো এখন হোয়াট ইজ দ্য চ্যারিটি ল? যদি কোনো চ্যারিটি, বিভিন্ন যে চ্যারিটি ল আছে এগুলো যদি কোনোভাবে তারা এই রিকোয়ারমেন্টগুলো ভঙ্গ করে, তাদের চ্যারিটির মধ্যে যদি কোনো প্রকার সেফগার্ডিং ইস্যু থাকে, অথবা কোনো চ্যারিটি যারা ওভারসিজ অ্যাক্টিভিটিস করছে, সাম অ্যালিগেশন যে তারা টেরোরিস্ট ফাইন্যান্সিং করছে, তখন এই জিনিসগুলো তখন চ্যারিটি কমিশন উইল আস্ক দেম, চ্যারিটিকে জিজ্ঞাসা করবে। অনেক সময় দেখা গেছে যে একটা ইনকোয়ারি ওপেন করবে অথবা ইনভেস্টিগেশন করবে যে তোমরা এই কাজগুলো করছো, যেগুলো হচ্ছে আমরা আমাদের যে রেগুলেটরি ওভারসাইট আছে, আমাদের যে রেগুলেশন আছে, এটার মধ্যে পড়ছে না, ইউ আর ইন ব্রিচ অফ ইউর অব্লিগেশনস। তারপর ট্রাস্টিদের মধ্যে অনেক সময় ডিসপিউট থাকে। বিভিন্ন চ্যারিটিতে দেখা যায় যে ট্রাস্টিজ আর ইন টু ডিফারেন্ট ক্যাম্পস, যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। অনেকগুলো মসজিদে এই ডিসপিউটগুলো লক্ষ্য করা যায়। আমি রিসেন্টলি একটা দেখেছি, হ্যাঁ, যে দেখা গেছে যে এক গ্রুপ হচ্ছে আরেক গ্রুপকে, হয়তো একটা গ্রুপ কন্ট্রোল নিয়েছে, ট্রাস্টি, দে আর ট্রাস্টিজ, অ্যানাদার গ্রুপ দে ডোন্ট লাইক দিস গ্রুপ অফ ট্রাস্টিজ, সো দে মেক অ্যালিগেশনস যে তারা ইয়ে করছে না, সঠিকভাবে পরিচালনা করছে না। সো দেন সামটাইমস ট্রাস্টিজ গো টু দ্য হাই কোর্ট। দেখা গেছে যে একটা ইলেকশন প্রিভেন্ট করার জন্য, যে উই ডোন্ট ওয়ান্ট দ্য ইলেকশন টু গো অ্যাহেড, কারণ হচ্ছে এই কাজগুলো বর্তমান ট্রাস্টিরা করছে। সো দ্যার আর অল সোর্টস অফ ডিফারেন্ট ইস্যুস। এখানে দুইটা অ্যাঙ্গেল থেকে, একটা হচ্ছে যে চ্যারিটি কমিশন থেকে কোনো প্রকার ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি আসতে পারে। সেকেন্ডলি হচ্ছে ট্রাস্টিদের মধ্যে কোনো ডিসপিউট থাকতে পারে। অ্যান্ড দ্যার ইজ আ থার্ড ডিসপিউট উইচ ইজ চ্যারিটিজ মে হ্যাভ ডিসপিউটস উইথ লাইক এ কন্ট্রাক্টর। হয়তোবা দেখা গেছে যে একটা বিল্ডিং কন্ট্রাক্টরকে একটা জব দিয়েছে যে আমাদের চ্যারিটি, লেটস ইউজ দ্য এক্সাম্পল অফ আ মস্ক, আমাদের অজুখানা রিফারবিশ করতে হবে, কিন্তু ওই কন্ট্রাক্টর দেখা গেছে যে যেটা তারা বলেছে উইদিন দ্য স্কোপ অফ ওয়ার্ক তারা সেভাবে করেনি, অথবা তাদের কাজটা ছিল ফল্টি, দেন চ্যারিটি ক্যান ডাইরেক্টলি পারসিউ এ ক্লেইম এগেইনস্ট দ্যাট কন্ট্রাক্টর। ঠিক আছে, like any two parties, যেটা আমরা প্রথমে আলাপ করেছি, it will become like a civil litigation. The charity will bring a claim against the contractor. Now let's take the example of now dispute between trustees. দুই গ্রুপ, এক গ্রুপ অফ ট্রাস্টিজ আর এক গ্রুপ অফ ট্রাস্টিজ একে অপরের বিরুদ্ধে অ্যালিগেশন করছে, ইমেল একজনকে একজন চালাচালি করছে। Can one group of trustees take the other group to court? No. They need permission of the charity commission. এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের ভিউয়ারদের জন্য, দর্শকদের জন্য। যখনই দুইটা গ্রুপের মধ্যে দের ইজ এ ডিসপিউট অ্যাবাউট দ্য ইন্টারনাল দ্য রানিং অফ দ্য অর্গানাইজেশন, ওইরকম যদি ডিসপিউট হয়ে থাকে, প্রথমে তাদের চ্যারিটি কমিশনে যেতে হবে, পারমিশন আনতে হবে যে আমরা তাদের বিরুদ্ধে ক্লেম করতে চাই। কেন এটা?
কেন এই রিকোয়ারমেন্টটা? প্রথম এক্সাম্পলে তো দের ইজ নো নিড টু গো টু দ্য চ্যারিটি কমিশন। বিল্ডার একটা কাজ খারাপভাবে করেছে, তার বিরুদ্ধে চ্যারিটি সরাসরি অ্যাকশনে যাবে। বাট টু গ্রুপস অফ ট্রাস্টিজ, দে ব্রিঙ্গিং অ্যালিগেশনস এগেইনস্ট ইচ আদার, দে ক্যানট সু ইচ আদার আনটিল দে হ্যাভ পারমিশন ফ্রম দ্য চ্যারিটি কমিশন। এটা হচ্ছে গিয়ে এই জন্য দিস সেফগার্ড ইজ দেয়ার, যে চ্যারিটির যে পয়সা কড়ি আছে, ডোনেশন তারা যেটা পেয়েছে, ইট ইজ টু ফান্ড দ্য চ্যারিটিজ অ্যাক্টিভিটিস। মসজিদ যদি হয়ে থাকে মসজিদ রান করার জন্য, যদি হিউম্যানিটেরিয়ান চ্যারিটি হয়ে থাকে তাহলে ওভারসিজ হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস করার জন্য। এই পয়সাটা ডোনাররা দেয়নি যে ইউ ফাইট লিটিগেশন এগেনস্ট ইচ আদার। এই জন্য চ্যারিটি কমিশন ফার্স্ট উইল নিড টু বি স্যাটিসফাইড যে হ্যাঁ, এটা আমরা যদি তারা যদি কোর্টে না যায় এটা নিষ্পত্তি করা সম্ভব না। দ্য চ্যারিটি কমিশন উইল নট গিভ পারমিশন আনটিল দে আর কনভিন্সড দ্যাট ইউ হ্যাভ exhausted all avenues of an out-of-court settlement. We are going back to what we discussed earlier. Very relevant. Trustees have to demonstrate যে তারা নিজেদের মধ্যে বসে এটা সমঝোতা করার চেষ্টা করেছে, সাকসেসফুল হয় নাই। তারা মিডিয়েটর ডেকে এনেছে, মিডিয়েটর দিয়ে চেষ্টা করেছে, তারা সাকসেসফুল হয়নি। They have to show that they have done everything. Then they have to show to the charity commission যে এমন একটা বিষয় নিয়ে ডিসপিউট হচ্ছে যেটা একমাত্র কোর্টেরই সম্ভব নিষ্পত্তি করা, নিজেদের মধ্যে বসে রিজলভ করা সম্ভব না। অনলি দেন চ্যারিটি কমিশন তাদেরকে পারমিশন দেবে। বাট মেবি দে উইল অলসো গিভ সাম, কোনো একটা শর্ত দেবে, কন্ডিশন দেবে। কারণ চ্যারিটি কমিশন চায় না যে আপনার যে ফান্ড আছে, আপনার যে ডোনেশন আছে, এটা আপনি সলিসিটার, ব্যারিস্টার, কোর্ট ফি দিয়ে আপনি সেটা ওয়েস্ট করেন বা সেটা আপনার ফান্ড হয়ে যাক। পিওরলি এটা যাবে হচ্ছে যে কাজে চ্যারিটিটা রেজিস্টার করা হয়েছে শুধুমাত্র সেই কাজে। এখানে কি একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি এরকম দিই ভাইয়া, যে একটা মসজিদে কয়েকজন ট্রাস্টি আছেন, কিন্তু মসজিদে ওই এরিয়াতে নতুন কিছু মানুষ এসছেন, সেই মানুষগুলো মনে করছেন যে ট্রাস্টি যারা আছেন তারা আসলে যে চ্যারিটি থেকে যে মানে বা মসজিদ থেকে যে টাকাটা ওরা পান ফান্ডিং হিসেবে, সেটা ওরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন রাদার দেন আপনার যে ধরনের কাজে ওদের করার কথা ছিল। তখন তারা একটা কনসার্ন করে, তখন তারা চ্যারিটি কমিশনকে লিখে, তখন চ্যারিটি কমিশন থেকে তাদেরকে একটা ইনভেস্টিগেশনের জন্য একটা লেটার পাঠানো হয়। তো আপনার এখানে অ্যাডভাইসটা কি হবে? যে অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে আমরা অনেককে সন্দেহ করে থাকি। এখন সন্দেহ যে করছি এটার পেছনে কি, হোয়াট ইজ দ্য বেসিস, মানে আপনার প্রুফটা কি? আপনি যে ট্রাস্টিদের বিরুদ্ধে এরকম একটা বড় অ্যালিগেশন করছেন যে ট্রাস্টিরা চ্যারিটি বা মসজিদের জন্য টাকাটা ব্যয় না করে নিজেদের পকেটে ঢুকাচ্ছে, হলিডেতে যাচ্ছে বা যেভাবেই হোক নিজেরা খরচ করছে। চ্যারিটি কমিশন ইজ এই রিস্ক বেসড রেগুলেটর। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা হচ্ছে গিয়ে চ্যারিটি যখনই কোনো রিস্ক দেখে তখন দে আর ইন্টারেস্টেড, আদারওয়াইজ চ্যারিটি কমিশন ডাজ নট গেট ইনভলভড। এখানে যে 2 লক্ষ চ্যারিটি আছে, হ্যাঁ, প্রত্যেকটা চ্যারিটির ভিতরে কোনো না কোনো, প্রত্যেকটা না অনেকগুলো চ্যারিটির ভিতরে কোনো না কোনো ডিসপিউট আছে, ডিসএগ্রিমেন্ট আছে, হ্যাঁ। দ্য কমিশন ডাজ নট হ্যাভ দ্য রিসোর্সেস। তাদের যদি এই 2 লক্ষ চ্যারিটির ভিতরে যাদের মধ্যে ডিসপিউট চলছে, এগুলো যদি চ্যারিটি কমিশন ইনভলভ হতে যায়, তাদের হচ্ছে হাজার হাজার স্টাফ লাগবে। দে ডোন্ট হ্যাভ দ্যাট, অ্যান্ড দ্য চ্যারিটি কমিশন ইজ নট ইন্টারেস্টেড। অনেক সময় দেখা যায় যে আমাদের কমিউনিটিতে যে মানে হুমকি দেয় যে আমি চ্যারিটি কমিশনে রিপোর্ট দেব, নাথিং উইল হ্যাপেন। চ্যারিটি কমিশন ইজ নট ইন্টারেস্টেড, দে আর অনলি ইন্টারেস্টেড ইন 3 স্পেসিফিক কেসেস। একটা হচ্ছে নাম্বার 1, if you can show that there is mismanagement of funds, মানে পয়সা কড়ি, বিশেষ করে যত লার্জার অ্যামাউন্ট হবে, দ্যাট ইজ এ বিগ রিস্ক। কারণ ডোনাররা একটা চ্যারিটিতে ডোনেট করছে টু ফার্দার দ্য চ্যারিটিজ অ্যাক্টিভিটিস। এখানে যদি মিসম্যানেজমেন্টের কোনো এভিডেন্স থাকে, যে চ্যারিটি কমিশন উইল টেক অ্যাকশন, দে উইল আস্ক দ্য ট্রাস্টিজ টু এক্সপ্লেইন দেমসেলভস। সেকেন্ডলি, যদি কোনো সেফগার্ডিং ইস্যু থাকে, safeguarding is very important. If there are some vulnerable, could be children at risk, could be adults or disabled people at risk, এরকম যদি কোনো রিপোর্ট চ্যারিটি কমিশন পেয়ে থাকে, then they will take action. আরেকটা থার্ড ক্যাটেগরি, সেটা হচ্ছে if there is any evidence যে চ্যারিটির ফান্ডিং হচ্ছে কোনো টেররিস্ট গ্রুপের হাতে
চলে গেছে, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, একটা caller then the এসেছে, commission is sorry, interested. একটু- Yes. জি জি কলার, আসসালামু আলাইকুম। জি আজকে যে সাবজেক্টে আপনারা আসছেন খুব ভালো লাগে, কিছুটা অবগত আমি তো বলা থেকে সেটা দিতে পারছিল অনেকটা খুবই খারাপ। আপনি শুনতে পেয়েছেন? না, কলার আমাদের এখানে লাইনে একটু ডিস্টার্ব করছিল। আপনি যদি কষ্ট করে আপনার প্রশ্নটা একটু আরেকবার করতেন, আমরা আসলে প্রথমবার শুনতে পাইনি। আচ্ছা, আমরা ওদের কলারটাকে হারিয়ে ফেলেছি। আমাদের উই অ্যাপোলোজাইজ টু দ্য ভিউয়ার্স, আমাদের লাইনে একটু ডিস্টার্ব ছিল, লাইনে, হ্যাঁ, আমরা যার শুনতে কারণে পাইনি আমরা আপনাকে। প্রশ্নটা জি শুনতে পাইনি। জি আমরা ছিলাম হচ্ছে চ্যারিটি কমিশন কখন ইন্টারফেয়ার করবে। হ্যাঁ, চ্যারিটি কমিশন হচ্ছে ইন্টারভিন করবে স্পেশালি ইন দোজ থ্রি টাইপস অফ সিচুয়েশনস। যদি কোনো মিসম্যানেজমেন্ট অফ ফান্ডস পাওয়া যায়, ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট, যদি কোনো সেফ গার্ডিং ইস্যু পাওয়া যায়, এবং থার্ডলি যদি কোনো টেররিস্ট ফাইন্যান্সিংয়ের কোনো এভিডেন্স পাওয়া যায়। আদারওয়াইজ দ্য চ্যারিটি কমিশন উইল লিভ ইউ অ্যালোন to run your charity, to run your activities. The Charity Commission's job, they don't have the resources to be involved. এবং দেখা যায় যে অনেকে যে হুমকি দেয় আমি কমিশনের রিপোর্ট পাঠাবো, কমিশন will say that if there is a dispute within the charity, our job is not to resolve the disputes. You have to resolve the disputes yourself. Commission does not get involved in resolving the disputes. That is not their job. only 3 grounds they will take into consideration: mismanagement, Mainly- terrorists, safeguarding. Yeah, those are the three things they're particularly interested in. There may be all sorts of other things why they want to take any kind of action, but those are the three key risk Areas, factors, because it is a risk-based regulator. When there is a risk, they take interest, they intervene. তারা তখন চ্যারিটির ট্রাস্টিদেরকে নোটিশ পাঠাবে, লেটার পাঠাবে, বলবে। সাম এক্সাম্পলস, যেমন হচ্ছে যখন গাজাতে ইসরায়েল যখন হামলা শুরু করে, তখন অনেকগুলো মসজিদ থেকে তারা দেখা গেছে যে মুজাহিদিনদের জন্য দোয়া করেছে। এটা কি হয়েছে, অনেক মসজিদের খুতবা দে স্ট্রিম অন ইউটিউবে যখন এটা স্ট্রিম করলো, দেন ইট বিকেম পাবলিক। সো যারা হচ্ছে মসজিদগুলোর ক্ষতি করতে চায় বা মুসলমানদের ক্ষতি করছে, তারা গেছে যে তারা এই ফুটেজগুলো নিয়ে চ্যারিটি কমিশনে কমপ্লেইন পাঠিয়েছে যে দেখো ওরা হচ্ছে হামাসের জন্য দোয়া করছে। ইন রিয়ালিটি হয়তো মসজিদ থেকে হামাসের নাম উল্লেখ করা হয়নি, বলা হয়েছে যে উই আর প্রেইং ফর দ্য মুজাহিদিন wherever they are. তো এইসব ক্ষেত্রে দেখা গেছে যে চ্যারিটি কমিশন উইল রাইট টু দ্য চ্যারিটি, and it's really important that charity then goes to the right solicitor, the right law firm, gives them all the documentation. তাদেরকে যদি আপনি সব ইনফরমেশন দেন, I have helped quite a few mosques. আমি অনেকগুলো মসজিদকে এভাবে হেল্প করেছি যারা এরকম চ্যারিটি কমিশন থেকে এরকম ইনকোয়ারি পেয়েছে। আচ্ছা, হ্যাঁ। Then we managed to clear their names. The charity said, okay, fine. Commission said, yes, thank you for your explanation. We're going to close this case. So it's really important if you receive a letter from the Charity Commission that you do not ignore it. Among trustees, they have a responsibility to act in the best interest of the charity. The trusteeদের প্রধান কাজ হলো এই চ্যারিটির জন্য তারা যাই করবে, it should be done in the best interest of the charity and its beneficiaries. So they should always have this is their main responsibility, to act in the best interest of the charity. So whatever they do, তাদেরকে যদি কোনো প্রকার এক্সপেন্ডিচার, কোনো প্রকার খরচও করতে হয়, some project, they should obtain 3 quotations. যে আমরা 3-4টা কোটেশন নিয়েছি, তারপরে আমরা ডিসকাশন করেছি, আমাদের কাছে মনে হয়েছে the one that provides the best value for money or provides the best expertise, আমরা তাদের কাছে গিয়েছি। অনেক সময় প্রবলেম অ্যারাইজ করে যে হয়তো কমিটিতে একজন আছে, তার ফ্রেন্ডকে সে জবটা দিতে চায়, দেখা গেল যে they don't declare the conflict of interest. This is a conflict of interest. আপনি যদি আপনার ফ্রেন্ড, আপনার ভাই বেরাদারকে এরকম একটা কন্ট্রাক্ট দিতে চান, তাহলে ব্রিচে পড়ে যাবেন ওনারা, হ্যাঁ, তখন এটা ওদেরকে this is a accountable conflict হতে of হবে। interest. Definitely. দেখা গেছে যে আমরা এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমাদের অনেক ট্রাস্টিরা সেভাবে তারা ওয়াকিবহাল না। আপনাকে বুঝতে হবে
যদি এখানে আপনার কোনো রিলেটিভ যদি ধরেন মসজিদের এই কনস্ট্রাকশন কাজটা করতে চায়, হি হ্যাজ এ কনস্ট্রাকশন কোম্পানি, দেন you should declare the interest. We have very limited time now, sorry. Thank you for sharing your knowledge and experience with us, Bhaiya. Thank you for coming. Dear My viewers, thank you for watching Ayong Likan Show. We look forward to seeing you again next week.